আমার নাম শঙ্খিনী। বয়স তখন কম। এই কম বছর বয়সেই আমি ছিলাম এক অপরূপা তরুণী। তবে আমার শারীরিক গঠন এমন ছিল যে কেউ আমাকে দেখে আমার আসল বয়স আন্দাজ করতে পারত না। সবাই ভাবত আমার বয়স অন্তত ১৮ বা ১৯ হবে। আমি ছিলাম এমন এক রূপের অধিকারিণী যাকে দেখলে পাড়ার অনেকেই এক মুহূর্তের জন্য থমকে যেত। তবে আমি ছিলাম এক দরিদ্র পরিবারের মেয়ে। সংসারের অভাব অনটনের কারণে আমাকে পরের বাড়িতে কাজ করতে যেতে হয়েছিল। শহরে এসে আমি এক গৃহকর্তার বাড়িতে কাজ শুরু করি এবং সেখানেই থাকতাম। সেই বাড়ির একমাত্র ছেলে শঙ্খ প্রথম দিন থেকেই আমার প্রতি বিশেষ দৃষ্টি রাখত। আমি যখন শঙ্খবাবুর ঘর গোছাতে যেতাম তিনি প্রায়ই এমন আচরণ করতেন যা আমাকে অবাক করত। তার কথা ও আচরণে এক ধরনের মজা এবং খুনসুটি মিশে থাকত, যা অন্য কারো ক্ষেত্রে বিরক্তিকর লাগলেও অদ্ভুতভাবে শঙ্খবাবুর ক্ষেত্রে আমার খারাপ লাগত না, বরং ভেতরে ভেতরে এক অজানা শিহরণ কাজ করত। আমি বুঝতে পারছিলাম না কেন এমন হচ্ছে। হয়তো অজান্তেই আমি তাকে ভালোবেসে ফেলেছিলাম। আমি ভুলেই গিয়েছিলাম আমার অবস্থান কোথায়। আমি যে একজন সাধারণ গৃহকর্মী। এই বাড়িতে কাজ করতে আমার এতটা ভালো লাগত, তার একমাত্র বারণ ছিলেন শঙ্খবাবু। আমার গ্রাম থেকে আমরা ৪ জন মেয়ে শহরে এসেছিলাম। সবাই আলাদা আলাদা বাড়িতে কাজ করতাম। আমি যে বাড়িতে কাজ করতাম সেই বাড়ির কর্তা ও কর্ত্রী মোটের উপর ভালো মানুষ ছিলেন, তবে মালকিন একটু কড়া স্বভাবের ছিলেন। কাজে সামান্য ভুল হলে বকাঝকা করতেন। একদিন মালিক ও মালকিন বাইরে ছিলেন। আমি রান্নাঘরে থালাবাসন পরিষ্কার করছিলাম। হঠাৎ শঙ্খবাবু পেছন থেকে এসে আমাকে ডেকে বললেন, শঙ্খিনী, তুই এখানে কি করছিস? আমি তখন শঙ্খবাবুর কাছে গিয়ে তার হাত ধরে নরম সুরে বললাম, শঙ্খবাবু, আপনি কি এই বিয়েতে সম্মতি দিয়েছেন? শঙ্খবাবু তখন ম্লান হেসে বললেন, আমার ইচ্ছে না থাকলেও আমাকে হয়তো এই বিয়েটা করতেই হবে, কারণ এটা আমার বাবা মায়ের খুব পছন্দের। তখন আমি আবেগ আপ্লুত হয়ে উত্তেজিতভাবে বললাম, তাহলে আমাদের মধ্যে যা চলছে সেটার কি হবে শঙ্খবাবু? শঙ্খবাবু তখন অবাক হয়ে বললেন, তুই কি বলতে চাইছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। এরপর আমি শঙ্খবাবুকে আর কিছু না বলে রাগে ঘর থেকে বেরিয়ে আবার রান্নাঘরেই ফিরে এলাম। সারা রাত ধরে শুধু একটাই চিন্তা করতে থাকলাম যে আমার আর শঙ্খবাবুর মধ্যে যে সম্পর্কটা গড়ে উঠেছে সেটার তাহলে পরিচয় কি? আমি তো মন থেকে শঙ্খবাবুকে নিজের ভেবেছিলাম, কিন্তু আমি তখনও জানতাম না যে শঙ্খবাবুর মনে আমার জন্য কি ছিল। শুধুই কি শারীরিক আকর্ষণ, নাকি মনের টান? এসব ভাবতে ভাবতে আমি যখনই সবে চোখ বন্ধ করেছি তার কিছুক্ষণ পরেই মালিকের ড্রাইভার সেলিম রান্নাঘরের ভেতরে ঢুকে আমার কাছে এসে বসল এবং আমার মুখে হাত বোলাতে লাগল। তার স্পর্শে আমি ভয়ে আঁতকে উঠে চোখ খুললাম এবং তাকে দেখে হতভম্ব হয়ে গেলাম। আমি তখন উঠে বসে সেলিমকে বললাম, তুই এখানে কি করছিস? বের হয়ে এখান থেকে, না হলে আমি চিৎকার করব। আমাকে ছোঁয়ার সাহস তোর হলো কি করে? তুই খুব খুব বেড়ে গেছিস। এরপর যদি আমাকে ছোঁয়ার চেষ্টা করিস তাহলে আমি মালিককে বলে তোকে চাকরি থেকে ছাড়িয়ে দেব। মালিকের ড্রাইভার সেলিম তখন বিদ্রূপের হেসে বলল, শঙ্খিনী, তুই যে শঙ্খবাবুর সাথে রাত কাটাস সেটা আমি নিজের চোখে দেখেছি। তাহলে আমার সাথে থাকতে তোর কি সমস্যা? দেখে নিস একদিন শঙ্খবাবু তোকে ধোঁকা দেবে। তুই যে স্বপ্ন দেখছিস সেই স্বপ্ন তোর কোনোদিনও সত্যি হবে না। তুই যে একজন কাজের মেয়ে সেটা ভুলে যাস না। এই বলে সেলিম ঘর থেকে বেরিয়ে গেল। তার চলে যাওয়ার পর আমি স্পষ্ট বুঝতে পারছিলাম যে সেলিম কোন স্বপ্নের কথা বলছিল। যেহেতু আমি শঙ্খবাবুকে ভালোবেসে ফেলেছিলাম, তাই আমি ভেবেছিলাম শঙ্খবাবু আমাকে বিয়ে করবেন এবং আমি এই বাড়ির কর্ত্রী হব। ড্রাইভার আমার সেই স্বপ্নের দিকেই ইঙ্গিত করে বলেছিল যে আমার এই স্বপ্ন কোনোদিন পূরণ হবে না। এই কথাগুলো ভাবতে ভাবতেই আমার সারা রাত কেটে গেল। পরদিন সকালে আমি যখন বিষণ্ণ মনে ঘর পরিষ্কার করছিলাম তখন মালিক শঙ্খবাবুর ওপর চিৎকার করছিলেন। আমি তখন দ্রুত কাজ থামিয়ে বাগানের দিকে গিয়ে দেখলাম বড় মালিক শঙ্খবাবুর গালে এক থাপ্পড় মেরে বললেন, নির্লজ্জ কথাকার, তোর তো কোনো কাজ নেই। মালকিন তখন অবাক হয়ে মালিককে বললেন, কেন তুমি এত বড় ছেলের গায়ে হাত তুলছ? কদিন পরে ওর বিয়ে হবে, তখনও ঠিক দায়িত্ববান হয়ে যাবে। মালিক তখন মালকিনকে বললেন, তুমি ওকে অতিরিক্ত প্রশ্রয় দিয়ে মাথায় তুলেছ, এই জন্য তোমার ছেলে উচ্ছন্নে গেছে। তোমার ছেলে বাজারের ওই মাস্তানির কাছ থেকে ৩ লক্ষ টাকা ধার করেছে। ওই মাস্তান আজ আমাকে বাজারে ধরেছিলে এবং সব সত্যি কথা বলেছে। তোমার ছেলে এখনও টাকা শোধ করেনি। তারপর বড় মালিক শঙ্খবাবুর দিকে আঙুল তুলে বললেন,
অনেক কষ্টে আমি তোর বিয়েটা ঠিক করেছি, না হলে তোর মতো অকর্মণ্য ছেলেকে কোনো বাবাই তার মেয়ের হাত দেবে না। রিনার বাবা আমার খুব কাছের বন্ধু বলেই তোর বিয়েটা পাকা হয়েছে। ওই সময় শঙ্খবাবু মাথা নিচু করে চুপচাপ সবকিছু শুনছিলেন। সবকিছু শোনার পর মালকিন মালিককে বললেন, কেন তুমি সকাল সকাল আমার ছেলেটাকে এত কষ্ট দিচ্ছ? ও সব ঠিক করে ফেলবে, বিয়ের পরও ঠিক দায়িত্বশীল হয়ে যাবে। তুমি ওকে কোনো ব্যবসা দাঁড় করিয়ে দিও, তাহলেই ও ব্যস্ত থাকবে। মালিক তখন মালকিনকে বললেন, তোমার আদরের ছেলেকে বিঝিয়ে দাও যাতে সে দায়িত্বশীল হয়, না হলে আমি একদিন ওকে বাড়ি থেকে বের করে দেব। বড় মালিক রাগে সেখান থেকে চলে গেলেন। রাজীববাবু তখন প্রচণ্ড রেগে নিজের ঘরে চলে গেলেন। আমি তখন এক গ্লাস জল নিয়ে রাজীববাবুর কাছে গেলাম। তখন রাজীববাবু রাগে ছোবে নিজের মাথায় হাত দিয়ে বসেছিলেন। ঠিক তখনই তাকে এক মাস্তান ফোন করে হুমকি দিল যে আগামী 4 দিনের মধ্যে যদি রাজীববাবু তাদের টাকা ফেরত না দেন তাহলে তারা তাকে মেরে অবস্থা খারাপ করে দেবে। ফোনটা রাখার পর রাজীববাবু আমার দিকে তাকিয়ে বললেন, দেখছিস তো মালা, আমার এই বাড়িতে কোনো দাম নেই। আমার নিজের বাবা আমাকে বোঝা মনে করে, আমার ওপর সবসময় রাগারাগি করে, আমার দিকটা কেউ ভেবে দেখে না, আমার কষ্টটা কেউ বোঝে না। রাজীববাবুর কথা শুনে আমার ভীষণ কষ্ট হচ্ছিল, তাই আমি তার হাত ধরে বললাম, বাবু, আমি আপনার কষ্টটা বুঝতে পারছি, কিন্তু আমি আপনার জন্য কিছুই করতে পারছি না। রাজীববাবু তখন বিছানা থেকে উঠে দাঁড়িয়ে আমার হাতটা চেপে ধরে বললেন, মালা, আমি জানি তুই আমাকে অনেক ভালোবাসিস, কিন্তু আমি চাইলেও তোকে বিয়ে করতে পারবো না রে, কারণ আমার বাবা মা তোর সঙ্গে আমার ভালোবাসার সম্পর্ক কোনো দিন মেনে নেবে না, কারণ তুই একজন কাজের মেয়ে। কিন্তু আমার কাছে তুই আমার রানী, তাই আমি তোকে বিয়ে করতে রাজি আছি। রাজীববাবুর কথা শুনে আমি খুশিতে আত্মহারা হয়ে গেলাম আর বুঝলাম যে আমার স্বপ্ন খুব শীঘ্রই পূরণ হতে চলেছে। তারপর আমি রাজীববাবুকে বললাম, আপনি সত্যিই আমাকে বিয়ে করতে চান বাবু? রাজীববাবু তখন আমার ঘাড়ে হাত রেখে বললেন, হ্যাঁ, আমি তোকে বিয়ে করতে চাই, কিন্তু তার আগে তোকে আমার একটা শর্ত পূরণ করতে হবে। আমি তখন খুব খুশি হয়ে রাজীববাবুকে বললাম, আপনি যা বলবেন বাবু আমি তাই করব। আমি আপনাকে অনেক ভালোবাসি, আপনার জন্যে আমি সব কিছু করতে রাজি আছি, বলুন আমাকে কি করতে হবে। তারপর রাজীববাবু যা বললেন তা শুনে আমার পায়ের তলার মাটি সরে গেল, কারণ আমি একজন দরিদ্র কাজের মেয়ে হলেও আমার আত্মসম্মান ছিল। আমি গরিব ছিলাম কিন্তু চোর নই, আমি দরিদ্র ছিলাম কিন্তু লোভী নই। কিন্তু রাজীববাবুর ভালোবাসায় আমি অন্ধ হয়েও চুরি করতেও দ্বিধা করিনি। রাজীববাবু আমাকে বললেন, মালা, তুই বাবার আলমারি থেকে মায়ের গলার নেকলেসটা চুরি করবি। ওই নেকলেসটার দাম 4 থেকে 5 লক্ষ টাকা হবে। রাজীববাবুর কথা শুনে আমি ঘাবড়ে গিয়ে বললাম, বাবু, আমি গরিব হতে পারি, কিন্তু চোর নই, আমি চুরি করতে পারবো না। মালকিন আমাকে অনেক বিশ্বাস করেন। রাজীববাবু তখন রেগে বললেন, মালা, তাহলে তুই আমাকে বিয়ে করতে চাস না, তাই তো? ওই গয়না বিক্রি করে 4-5 লক্ষ টাকা পাওয়া যাবে, তারপর আমরা দুজনে এখান থেকে পালিয়ে গিয়ে বিয়ে করব। কিন্তু তুই আমাদের ভবিষ্যতের কথা ভাবছিস না। আমি একটা পাগল যে তোকে বিয়ে করার জন্য এত উতালা হয়েছি। তুই আমাকে ভালোবাসিস না, তাই না? চলে যা এখান থেকে। রাজীববাবুর অভিমান দেখে আমি তার মায়ের গলার নেকলেস চুরি করতে রাজি হয়ে গেলাম। এমন নয় যে আমার বয়স কম বলে আমি বুদ্ধিতে অপরিপক্ক ছিলাম, জ্ঞানের দিক থেকে আমি যথেষ্ট পরিণত ছিলাম, কিন্তু রাজীববাবুর ভালোবাসা আমি এতটাই অন্ধ হয়ে গিয়েছিলাম যে কোনটা সঠিক আর কোনটা ভুল সে সিদ্ধান্ত নিতে পারিনি। আমি যখন মালকিনের নেকলেস চুরি করতে রাজি হলাম তখন রাজীববাবু আমাকে বললেন, মালা, তুই আজকে যখন মায়ের শাড়িগুলো স্ত্রী করে আলমারির ভেতরে রাখতে যাবি, ঠিক সেই সময় সুযোগ বুঝে মায়ের নেকলেসটা চুরি করে আমাকে এনে দিবি। তারপর আমরা দুজনে এখান থেকে পালিয়ে গিয়ে বিয়ে করে নেব। রাজীববাবুর কথা মতো সুযোগ বুঝে আমি যখন মালকিনের শাড়ি মালিকের ঘরের আলমারির ভেতরে রাখতে গেলাম তখন মালিক ঘরের ভেতরে সোফায় বসে ফোনে কথা বলতে ব্যস্ত ছিলেন। সেই সুযোগে আমি তাড়াতাড়ি লকার থেকে মালকিনের নেকলেসটা বের করে আমার ব্লাউজের ভেতরে লুকিয়ে নিলাম। ওই সময় ভয়ে আমার হাত কাঁপছিল, আমার কপাল থেকে ঘাম ঝরছিল। আমি ভাবছিলাম, যদি মালিক দেখে ফেলেন তাহলে আমার কি হবে।
মালিক ও মালকিন আমাকে অনেক বিশ্বাস করতেন, কিন্তু আমি তাদের সেই বিশ্বাস আর ভরসা ভেঙেছিলাম। তারপর নেকলেসটা চুরি করে আমি চুপচাপ মালিকের ঘর থেকে বেরিয়ে এলাম। মালিকের ঘর থেকে বেরোতেই রাজীববাবু আমার কাছে এসে ফিসফিস করে জিজ্ঞেস করলেন, মালা, কাজ হয়েছে? তখন আমার অবস্থা খুবই খারাপ ছিল। ভয়ে আমার মুখ লাল হয়ে গিয়েছিল, আমার হাত পা থরথর করে কাঁপছিল। আমি রাজীববাবুকে কিছু না বলে ব্লাউজের ভেতর থেকে নেকলেসটা বের করে তার হাতে দিয়ে দিলাম। নেকলেসটা হাতে পেয়েই রাজীববাবু খুব খুশি হয়ে আমাকে জড়িয়ে ধরলেন। তারপর আমি রাজীববাবুকে জিজ্ঞেস করলাম, বাবু, আমরা কবে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করব? রাজীববাবু তখন আমার গালে আলতো করে টিপে দিয়ে বললেন, খুব তাড়াতাড়ি যাব। রাজীববাবুর কথায় বিশ্বাস করেই আমি স্বপ্ন দেখতে শুরু করেছিলাম যে আমি খুব শীঘ্রই রাজীববাবুর অর্ধাঙ্গিনী হব। কিন্তু আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার সাথে এতটা খারাপ কিছু হতে চলেছে। আমার ভালোবাসার এমন পরিণতি হবে আমি কোনো দিন ভাবিনি। এরপর বেশ কিছুদিন কেটে যাওয়ার পর যখন রাজীববাবুর বিয়ের দিন পাকা করার জন্য মেয়েপক্ষ আমাদের বাড়িতে এলো, তখন আমি রাজীববাবুকে রেগে বললাম, রাজীববাবু, তারা তো আপনার বিয়ের দিন ঠিক করতে আসছে, আপনি কবে আমাকে নিয়ে পালিয়ে বিয়ে করবেন? রাজীববাবু তখন আমার কাঁধে হাত রেখে বললেন, আরে বাগলি, তুই চিন্তা করছিস কেন? বিয়ের দিন পাকা করতে আসছে, বিয়েটা তো আর আজকেই হচ্ছে না। তুই চিন্তা করিস না, সময়ের সাথে আমি সবকিছু ঠিক করে দেব। দেখতে দেখতে রাজীববাবুর বিয়ের দিন পাকা করার সময় চলে এলো। সেদিন আমি ভীষণ দুঃখী ছিলাম। আমার মনে কষ্ট হচ্ছিল এটা দেখে যে রাজীববাবু রীনা ম্যাডামকে দেখে মুচকি মুচকি হাসছিলেন। আমি এতটাই বোকা ছিলাম যে তখনও বুঝতে পারিনি রাজীববাবুর আসল উদ্দেশ্য কী। সেদিন মালিক ও মালকিনের বাড়িতে তাদের আত্মীয়স্বজন এবং মালিকের বন্ধু ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বাড়িতে অনেক লোকজন ছিল, সবাই খুব আনন্দ করছিল, কিন্তু আমি ভেতরে ভেতরে যন্ত্রণায় পড়ে যাচ্ছিলাম। তারপর সেদিন আমার মনে সব ভুল ধারণা ভেঙে গেল। আমি বুঝতে পারলাম যে এতদিন রাজীববাবু আমাকে ঠকিয়েছেন। এতদিন তিনি শুধু আমাকে ব্যবহার করেছেন। কারণ সেদিন যখন মালিক ও মালকিন জানতে পারলেন যে তাদের আলমারি থেকে নেকলেস চুরি হয়েছে, তখন আমার ওপর এই সন্দেহ করলেন, এবং সেটা করাটাই স্বাভাবিক ছিল। তারপর যখন মালকিন সবার সামনে চিৎকার করে আমাকে জিজ্ঞেস করলেন যে নেকলেসটা কোথায়, তখন আমি রাজীববাবুর মুখের দিকে তাকিয়ে বললাম, মালকিন, আমি আপনার নেকলেস চুরি করিনি। ওদিকে বাড়িতে উপস্থিত থাকা আত্মীয়স্বজন ও রীনার বাবা মা আমাকে চোর বলে অপবাদ দিচ্ছিল, কিন্তু তবুও রাজীববাবু চুপচাপ দাঁড়িয়ে তামাশা দেখছিলেন। আমি ভেবেছিলাম অন্তত পক্ষে তিনি আমার পক্ষে কথা বলবেন, কিন্তু তিনি যা করলেন তাতে আমি পুরোপুরি ভেঙে পড়লাম। আমি যখন বিষণ্ণ মুখে রাজীববাবুর দিকে তাকিয়েছিলাম, তখন মালকিন আমার গলে একটা থাপ্পড় মেরে বললেন, চোর কোথাকার, আমার ছেলের দিকে তাকিয়ে আছিস কেন? বল, আমার নেকলেসটা কোথায় লুকিয়ে রেখেছিস? ঠিক তখনই রাজীববাবু তার মাকে বললেন, হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ, এই মেয়েটাই তোমার নেকলেস চুরি করেছে। এই মেয়েটাকে এক্ষুনি বাড়ি থেকে বের করে দাও। এসব কাজের মেয়েদের বেশি প্রশ্রয় দিতে নেই। বাবুর কথা শুনে আমার পায়ের তলার মাটি সরে গেল। যার জন্য আমি চুরি করেছিলাম সেই মানুষটি আমাকে চোরের অপবাদ দিল। তখন আমি কথা বলার মতো অবস্থায় ছিলাম না, কিন্তু আমি খুব ভালোভাবেই জানতাম যে তখন আমি যদি সবার সামনেই সত্যিটা বলতাম যে রাজীববাবুর সঙ্গে আমার শারীরিক সম্পর্ক রয়েছে, তিনি আমাকে প্রতিনিয়ত ব্যবহার করেছেন এবং তিনিই আমাকে চুরি করতে বাধ্য করেছেন, তাহলে কেউ আমার কথা বিশ্বাস করত না। তাই আমি সবাইকে একটাই কথা বললাম, আমি চুরি করিনি। আপনাদের যদি বিশ্বাস না হয় তাহলে আপনারা আমার জিনিসপত্র তল্লাশি করে দেখতে পারেন। তারপর মালিক ও মালকিন ও রীনার বাবা মা সবাই মিলে আমার জিনিসপত্র তল্লাশি করে যখন কিছুই খুঁজে পেলেন না, তখন তারা আমাকে ছেড়ে দিলেন। কিন্তু সেদিন আমি মনে মনে ঠিক করে নিয়েছিলাম যে যেভাবেই হোক
আমার ওপর যে চোরের অপবাদ দেওয়া হয়েছে সেটা আমাকে মুছতেই হবে। তাই সেদিন রাতে আত্মীয়স্বজনরা চলে যাবার পর আমি সুযোগ বুঝে লুকিয়ে রাজীব বাবুর ঘরে গেলাম। বাবুর ঘরে ঢুকে দেখলাম তিনি ফোনে কারো সঙ্গে কথা বলছিলেন এবং পরে বুঝতে পারলাম যে তিনি রিনার সাথেই কথা বলছেন। আমি তখন রেগে বাবুকে বললাম, আপনি কেন আমার সাথে এমনটা করলেন? আপনি আমাকে ঠকিয়েছেন। আমরা গরিব বলে কি আমাদের অনুভূতির কোনো মূল্য নেই? আমাদের কি ভালোবাসার কোনো অধিকার নেই? আপনাদের ছেলে প্রতিনিয়ত আমাকে নিজের ইচ্ছেমতো ব্যবহার করেছে, যেটাকে আমি ভালোবাসা ভেবেছিলাম। আমার দোষ শুধু একটাই, যে আমি আপনাদের স্বার্থপর